2024 প্যারিস অলিম্পিক গেমসের দ্বাদশতম দিনের খেলা শেষে 24টি সোনা, 31টি সিলভার এবং 31টি ব্রোঞ্জ পদক নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। 22টি সোনা, 22টি সিলভার এবং 16টি ব্রোঞ্জ পদক নিয়ে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে চীন এবং 15টি সোনা, 12টি সিলভার এবং 10টি ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। মেডেল তালিকায় ভারতের স্থান 64তম। ভারতের প্রাপ্তি মাত্র 3টি ব্রোঞ্জ পদক, আর এই 3টি ব্রোঞ্জ পদকই এসেছে শুটিং থেকে। তবে বাকি 5 দিনে ভারতের ঝুলিতে যে আরও পদক আসতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। পুরুষদের জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া ফাইনালে দেশকে সোনা জয়ের স্বপ্ন দেখাচ্ছে। এছাড়াও ওয়েটলিফটিং, মিক্সড ম্যারাথন রিলে রেস, গলফ এবং অ্যাথলেটিক্স সহ বেশ কিছু ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা তো রয়েছে। এখন এদিকে সেমিফাইনালে জার্মানির কাছে 3-2 গোলে হেরে গিয়ে হকি দল এখন কিন্তু আমাদের ব্রোঞ্জ পদকের স্বপ্ন দেখাচ্ছে। স্পেনের মুখোমুখি হবে ব্রোঞ্জ পদক জয়ের আশায়। তবে অলিম্পিককে ঘিরে আজ গোটা দেশের জন্য সবচেয়ে হতাশার যে বিষয়টা ছিল সেটা খবর ভিনেশ ফোগাটের বাতিল হয়ে যাওয়া। মহিলাদের 50 কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন ভিনেশ, কিন্তু বুধবার সকালে তার ওজন মাপা হয়। সেখানে দেখা যায় 100 গ্রাম বেশি ওজন রয়েছে তার শরীরে। সেই কারণে ভিনেশকে ফাইনালে নামতে দেওয়া হবে না বলে জানায় অলিম্পিক কর্তৃপক্ষ। তা নিয়েই আজ ক্রীড়া জগৎ থেকে শুরু করে সংসদ অবধি উত্তাল। তবে সব মিলিয়ে কেমন হচ্ছে 2024 অলিম্পিক গেমসে ইন্ডিয়ার পারফরমেন্স? কোন কোন ইভেন্টে পদক পাওয়ার সম্ভাবনা প্রবল ছিল? কেমন পারফর্ম করলো এবার ভারতীয় খেলোয়াড়রা? তাদের প্রশিক্ষণে কোনো ধরনের ঘাটতি ছিল কি? বিশ্ব দরবারে গিয়ে কেন পিছিয়ে যায় আমাদের ছেলেমেয়েরা? সেই সব উত্তর খুঁজতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। অলিম্পিকে ভারতীয় খেলোয়াড়দের সাফল্য এবং দেশের ক্রীড়া জগতের নানান বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে রয়েছেন জাতীয় টেবিল টেনিস আম্পায়ার অজয় দত্ত এবং ক্রীড়া সাংবাদিক মণিময় রায়। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। তবে দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে দিয়ে আমাদের সঙ্গে প্রযুক্তির সাহায্যে জুড়ে যাওয়ার কথা রয়েছে দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী, এবং আমরা চেষ্টা করব যোগাযোগ করতে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব ডক্টর সুজিত রায়ের সাথেও। তবে অনুষ্ঠানের শুরুতে একটি শোক সংবাদ। আমাদের কল্যাণপুরের প্রতিনিধি, নিউজ ভ্যানগার্ডের কল্যাণপুরের প্রতিনিধি রাখাল ভট্টাচার্য আজ মাত্র 44 বছর বয়সে দীর্ঘ রোগ শোকে ভোগার পর ত্রিপুরা মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় মারা যান। সহকর্মীর মৃত্যুতে আমরা শোকাহত। অলিম্পিক নিয়ে আমাদের আজকের এই টক শো, আর আমাদের সঙ্গে অজয় দত্ত রয়েছেন, জাতীয় টেবিল টেনিস আম্পায়ার। অজয়বাবু, রাত জেগে কসরত করে রক্ত দিয়েও শেষ রক্ষা হলো না। ভিনেশ ফোগাটের ডিসকোয়ালিফাই হওয়া কি দুর্ভাগ্যজনক, না কোথাও ভুল ছিল? নমস্কার দর্শক বন্ধুরা যারা আমাদের সামনে আছেন, প্রত্যেককে আমাদের তরফ থেকে নমস্কার জানাচ্ছি। আমার এটা প্রথম টিভিতে লাইভ শো। আরো একবার স্বাগত আপনাকে। তাহলে সেই কারণে নিউজ ভ্যানগার্ড কর্তৃপক্ষকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। হয়তোবা দর্শক বন্ধুরা যারা সামনে আমাদেরকে দেখছেন অনেকেই আমাদের থেকে বেশি খবর রাখেন, বিশেষ করে সাংবাদিক বন্ধুরাও খবর রাখতে পারেন। তা আমাকে যে এখন যে প্রশ্নটা করা হয়েছে যে এই যে ডিসকোয়ালিফিকেশন, সেটা কিন্তু অ্যাজ পার রুল। আচ্ছা, কারণ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি রুলের বাইরে কোনো কাজ করতে পারবে না। পোস্ট অপারেটিভ যে ওয়েট মেজারমেন্ট 50 কিলো যে ওজনটা ওর মধ্যে রাখতে হবে সীমিত, এই পোগটের বেলায় সেই ওজনটা ওরা মেনটেন করতে পারেনি। টুর্নামেন্ট শেষ হবার পরে, ম্যাচটা শেষ হবার পরে ইন্ডিয়ান টিমের তরফ থেকে নানা রকম ভাবে চেষ্টা করা হয়েছিল যেন ওর ওজনটা কমিয়ে আনা যায়। ইভেন ওকে ড্রেস কম পরানো হয়েছিল, ওর চুলগুলি কেটে ছোট করে দেওয়া হয়েছিল ওজনটা কম করার জন্য। কিন্তু আলটিমেটলি যখন সকালবেলায় ওয়েটটা মেজারমেন্ট করা হয় তখন সেই 50 কিলো 1 গ্রাম আসে।
তো অ্যাজ পার রুল, এই রুলটা অরিজিনালি ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং গভর্নিং বডির রুল। আচ্ছা, তো ওদের রুল অনুযায়ী, ওদের রুল 11-এ এইটা আছে যে যদি কারোর ওভার ওয়েট হয় তাহলে ওদেরকে বাদ দিতে হবে এবং টুর্নামেন্ট থেকে ডিসকোয়ালিফাইড করতে হবে। ডিসকোয়ালিফাইড মিনস সে যে লাস্ট ইভেন্টটা যেটাতে সে কোয়ালিফাই করে ফাইনালে উঠেছিল, সেই সেমিফাইনালটাও ওর জন্য কাউন্ট হবে না। আচ্ছা, শি উইল বি ডিক্লেয়ার্ড এজ এ লাস্ট অফ দ্যাট পার্টিসিপেন্টস ইভেন্ট। আচ্ছা, এবং ওকে বেক করে চলে আসতে হবে। সেইটাই হলো সবচেয়ে বেশি। মানে তাহলে সেই 50 কিলো ক্যাটাগরিতে যদি যতজন ইভেন্ট অংশগ্রহণ করেছিলেন সবার মধ্যে তাকে লাস্ট গণ্য করা হবে। রাইট। ওকে, আসবো আপনার কাছে আরেকবার। মণিমাদা রয়েছেন আমাদের সঙ্গে। মণিমাদা, এই যে বিষয়টা হলো, আমরা স্বপ্ন দেখছিলাম, গোটা ভারতবর্ষ স্বপ্ন দেখছিল যে প্রথম কুস্তিগির, মহিলা কুস্তিগির যিনি অলিম্পিক্সের ফাইনালে গেছিল, বিনেশ ফোগাট, এবং আমরা স্বপ্ন দেখছিলাম সোনা জয়ের। সে জায়গা থেকে এখন যেটা অজয়বাবু বলছিলেন যে একদম শেষ স্থানে ডিসকোয়ালিফাই হয়ে যাওয়াটা, এটা মানে এত বড় ভুলটা কি করে হয়ে গেল? প্রথমে আমি ভ্যানগার্ডের যিনি কর্মী ছিলেন সাংবাদিক রাখাল ভট্টাচার্য, অল্প পরিচয় ছিল আমার সঙ্গে, একেবারে এত কম বয়সে চলে যাওয়াটা আমার শোক জানাচ্ছি। ভ্যানগার্ডের পরিবারের শোক সন্তপ্ত এই পরিবারটিকেও শোক জানাচ্ছি এবং তার ব্যক্তিগত পরিবার যারা আছেন তাদেরও এই শোকাহত পরিবারটির প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার কথা বলাটা শুরু করছি এই কারণে যে ফোগাটের ঘটনাটা যখন সকালবেলা শুনি তখন প্রথম যে রিয়াকশনটা হয় সাধারণভাবে সাধারণ মানুষের যে মাত্র 100 গ্রামের জন্য ঘটনাটা কি করে ঘটলো। একদম। আর দীর্ঘদিন এই খেলার জগতের সঙ্গে যুক্ত থাকার পরিপ্রেক্ষিতে কিছু কিছু খবর রাখার পরিপ্রেক্ষিতে কিছু কিছু লোক আছেন যাদের কাছ থেকে খবর নিতে পারি এবং সোর্স সবটাই কাজ করেছে এরকম না, তবে বিজেন্দ্র সিং এর যে বক্তব্য, বিজেন্দ্র সিং এর বক্তব্য সেটা পরবর্তী সময়ে দেখলাম অনেক নিউজ মিডিয়া কভার করেছে। উনি বলছেন এই 100 গ্রাম ব্যাপারটা একেবারে নমিনাল, তার মানে বিকল্প কোনো পথ আছে কিনা। অজয়বাবু যেটা বলেছেন এটা কারেক্ট, একটা আইন মাফিক তো এটা টুর্নামেন্ট চলবে, একদম রুলস রয়েছে, রুলসটা রয়েছে। এখন প্রশ্ন হবে যে প্রি কোয়ার্টার ফাইনাল প্রত্যেকটা ইভেন্টের আগে কিন্তু ওয়েট মেজার করতে হবে। তা প্রি কোয়ার্টার ফাইনালে ওয়েট মেজার হয়েছে, ঠিক আছে, কোয়ার্টার ফাইনালে হয়েছে, একই রাতে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল হয়েছে। তারপরের দিন সকালবেলা আজকে আমাদের সময় 12টার সময় রাত্রি 12টাতে ওনার ফাইট, এর ভেতরে এই যে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল পর্যন্ত সব ঠিক ছিল, হঠাৎ করে রাতের পরে ঘটনাটা কি করে ঘটলো, বেড়ে গেল কি করে বাড়লো। তার মানে আমাদের যে যারা দলের সঙ্গে আছেন তারা ব্যাপারটা লক্ষ্য করেছেন। তাহলে কি সেমিফাইনালের আগেই ওয়েটটা বেড়েছিল? সেমিফাইনালের পরে মাপ দিতে গিয়ে দেখা গেছে ওয়েটটা বেড়েছে? ওয়েটটা তো বাড়ার কথা যদি বেড়ে থাকে তাহলে রাতে এসে যাওয়ার পরে তার পরবর্তী সময় তার খাওয়া নেওয়া ইত্যাদির পরিপ্রেক্ষিতে হতে পারে। এক ফোঁটা জল খাননি, সেটাই বলেছে, সমস্ত ডিপসের উপরে ছিলেন, সমস্ত আমার এখানেই সন্দেহ আছে। আচ্ছা, কেন হ্যাঁ এই জায়গাটা কেন ডিপটা দেওয়া লাগলো না, মানে সেমিফাইনালের আগেই জানতো তাহলে এই জায়গাটাতে একটা জায়গায় প্রকাশ করেছে যে 1.5 কিলোগ্রাম ওকে ফুডিং টোটাল দেওয়া হয়েছিল ফুল ডেতে, কিন্তু সেমিফাইনালে চলে যাওয়ার পরে তারপরে তার যা মানে বডি ওয়েট যা নেওয়া, এটা দলের নেওয়ার কথা, কোচের নেওয়ার কথা, ডায়েটিশিয়ানের নেওয়ার কথা। সিগনিফিকেন্টলি ডায়েটিশিয়ানকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করতে শোনা যায়নি ঘটনাটা কি হয়েছে, সেটা তো ওনার দেখার কথা। আচ্ছা, আর যেটা বলছি, যেহেতু ফাইনাল আমরা সাধারণভাবে যেটা দেখি, ফাইনাল মেজারমেন্টের আগে আমাদের দেখতে হবে যে এই অলিম্পিক কমিটির কাছে বিকল্প কোনো পথ ছিল কিনা, অ্যাপিল করার পরে যে আমরা ঠিক আছে দ্বিতীয়বার মেজারমেন্ট নেব, আবার দেব। আচ্ছা, চেষ্টা করতে হবে। আমি কতগুলি বিষয়ে মানে আলোকপাত করতে চাই। দেখবেন যখন থেকে ডোপ টেস্টিং আরম্ভ হয়েছে তখন হয়তো একটু কড়াকড়ি হয়েছে, অনেক কিছু ব্যাপার পাল্টেছে। আচ্ছা, কিন্তু ডোপ টেস্টিং এর আগে আমি কর্নেলিয়া এন্ডারের গল্প করছিলাম তাদের সেদিনই, আমি মিউনিক অলিম্পিকে কর্নেলিয়া এন্ডার যখন গোল্ড পেলেন 200 মিটারে,
নিয়ম হচ্ছে প্রেসের সঙ্গে কথা বলতে হয় নেওয়ার পরে। একদম এটা হচ্ছে মানে অলিম্পিক কমিটির একটা নির্দেশিকা থাকে, আপনাকে প্রেসে মিট করতে হবে, অল্প কথা হলেও আপনাকে বলতে হবে, বা যদি আপনি নাও বলতে চান নিজের ভাষা হলে বলতে হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে বদভাষী নিয়ে বলবেন। যদি নাও বলতে চান বলে যাবেন যে আমার এই কারণে আমি বলতে পারছি না, পরে কথা। এটা হয়, অনেক সময় হয়। এটা মানে ক্রিকেটের ক্ষেত্রেও করা হয়েছে, এটা ম্যান্ডেটরি, যে কেউ আসতে হবে আপনাকে প্রেসের সামনে। কর্নেলিয়া এন্ডারকে তার কোচ টেনে হিচড়ে বার করে নিয়ে চলে গেলেন। চিন্তা করেন ঘটনাটা। নিয়ে গিয়ে ব্লাডটাকে টোটাল চেঞ্জ করে দেওয়া হয়েছিল পরের দিন 100 মিটারে গোল্ড। ব্লাড ট্রান্সপ্লান্টেশন করা হয়েছিল। কি হয়েছে ঘটনা জানেন? তখন তো ডোপ টেস্টের ব্যাপারটা ছিল না। পরে ঘটনাটা কি হয়েছে? ভদ্রমহিলা মাতৃত্ব হারিয়েছেন, মহিলাদের পার্মানেন্টলি মাতৃত্ব হারিয়েছেন। এই যে ঘটনাগুলি ঘটে, তার মানে কি কোচ থেকে আরম্ভ করে দলীয় এই যে একটা তাকে নিজস্ব শরীরে ম্যাচ করে এমন রক্ত রেডি রয়েছে, ট্রান্সপ্লান্টেশন করার সমস্ত সরঞ্জাম রেডি ছিল ওই জায়গায়, সমস্ত কিছুর একটা টোটাল টিম একসঙ্গে খেলে কাজ করেছে। এই যে এগুলি হচ্ছে অভিজ্ঞতা। কেন আমি বা অজয়বাবু কেন বলবো, আপনাদের টেলিভিশনের সামনে কেন এলাম, একটা কিছু তো মানুষ নেবে এটার থেকে কিছু যাতে পায়, এই অভিজ্ঞতা কি কাজে লাগলো? এই যে এখনো অব্দি ডায়েটিশিয়ানের কোনো ইয়ে কোনো বক্তব্য নেই, কোনো মন্তব্য নেই। পিটি উষা এসেছেন, ডক্টরের সঙ্গে নিয়ে এসেছেন, পিটি উষা কোনো কথা বলেননি। আপনি চিন্তা করতে পারেন, আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন কিন্তু প্রথম কিছু করেনি। প্রথম যে টেলিফোনটা গেছে ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে পিটি উষার কাছে, এরপরে এটা সরকারিভাবে জমা দেওয়া হয়েছে কাগজ, আপনি কমপ্লেনটা সরকারিভাবে জমা দিয়েছে, এখনো রিপোর্ট পায়নি। যদিও ফোগটের লোকজন বলছে যে আমরা সঙ্গে সঙ্গে মুখে আপত্তি জানিয়েছি এবং অনুরোধ করেছি তোমরা আবার ওয়েটটা নাও। 100 গ্রামের ব্যাপার তো, চুল আর একটু ছেটে দেবে, চুল যতটুকু ছেটেছে হয়তো ছেটে দিতে পারতো। আরো কি মেজার আছে তারা বলতে পারবেন, কি বিষয়গুলি আছেন ওরা দেখতে পারবেন। সেই কারণের উপরে বিজেন্দ্র সিংহ তো অলিম্পিক করার, ফোগটও প্রথম অলিম্পিকে গেল ঘটনাটা না, উনি এর আগেও খেলেছেন, থার্ড টাইম। এর পরিপ্রেক্ষিতে এই জায়গাটাতে আমাদের কি ত্রুটি আছে এটা কিন্তু তদন্ত সাপেক্ষ। এই মুহূর্তে আমি যতটুকু যাদের ইন্টারভিউ শুনেছি, কোচ থেকে আরম্ভ করে অনেকের কোচও দ্বিমত পোষণ করেছেন যে না এটা আমি মানতে পারছি না। আচ্ছা, যাদের কথা শুনেছি কন্ট্রাডিকশনে ভর্তি। সবচেয়ে বড় কথা, আমি হতাশ হয়েছি, স্পষ্টই বলছি। আমাদের মান্ডেভিয়া যে আজকে পার্লামেন্টে যে স্টেটমেন্টটা করেছেন, কত টাকা খরচ হয়েছে ওর পেছনে ইত্যাদি ইত্যাদি, এটা আমাদের কাছে একেবারে গুরুত্বহীন। আমাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সমস্ত পার্লামেন্ট একসাথে দাঁড়ানো উচিত ছিল, আজকে সেটা হয়নি। আমার সবচেয়ে হাসছি এই কারণে যে একটা হাস্যকর জায়গার অবস্থায়। না, সবচেয়ে বড় ব্যাপার কি, ডিসকোল এত বড় একটা ইভেন্টে পার্টিসিপেট করতে গেল, সুতরাং সেইভাবে প্রিপারেশন নেওয়া উচিত ছিল। 100 গ্রামই বেশি থাকবে কেন? 100 গ্রামই বেশি থাকবে কেন? সেই জায়গাটা অ্যালার্ট থাকবে না কেন? আমি 100 গ্রাম কেন কম থাকবে না? আমার সবচেয়ে বড় কথা, আমি যখন ওয়েটের জন্য যাচ্ছি তার আগে তো তুমি ওয়েটটা নিয়েছো, তারপর এই যে ঘর থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত যেখানে ওয়েটটা তোমাকে নিতে হবে সরকারিভাবে, সেই যাওয়া পর্যন্ত যে জায়গাটা, ওই জায়গায় তোমার কি সিদ্ধান্ত ছিল? এটা অনেকটা জায়গা থাকে, এই জায়গাটাতে কি সিদ্ধান্ত ছিল? তুমি তাহলে জানতে যে আগে থেকে 100 গ্রাম বেশি আছে, 100 গ্রাম বেশি ছিল, যদি জেনেও থাকো তাহলে তোমার মেজারমেন্ট শুধু এই জায়গাটা যেতে 100 গ্রাম বেড়ে যায়নি। আমি আসছি, আমার শারীরিক, মেয়েদের তো অনেক রকম প্রবলেম হয়ে যায়, শারীরিক সক্ষমতার ব্যাপার, অসক্ষমতার ব্যাপারগুলি তুলে ইজিলি অনেকটা জায়গায় অ্যাভয়েড করার টাইম পাওয়া যায়। এই ক্ষেত্রে কমনওয়েলথে আমি দেখেছি কি আরে ঘটনা এগুলি দেখেছি। তাহলে এখানে ন্যাশনাল জিমন্যাস্টিক্স এই ব্যালেন্সিং বিম থেকে পড়ে যাবার পরও 10-এ সারানো হয়, কিন্তু এই সম্ভব না। না, এখানে মনে হয় এত কিছু যখন আলোচনা হচ্ছে, তাহলে কিন্তু এখানে বিজনের মানে ফোগাটের বাদ পড়াটা কি তাহলে শুধু সেই 100 গ্রামের জন্যই, নাকি ষড়যন্ত্র কিছু আছে বলে মনে হচ্ছে এটার পেছনে? আপাতত 100 গ্রাম ষড়যন্ত্র কথাটা আমরা একটা এত বড় মিডিয়া কিন্তু যে কথাগুলো আছে মেজারমেন্টে দেখিয়েছে 50 কিলো 100 গ্রাম, আচ্ছা সেটা কিন্তু অ্যাজ পার রুল।
তাতে কোনো কিন্তু গাফিলতি তাহলে কোনো জায়গায় ছিল। পরে ওনার যে 100 গ্রাম বেশি ছিল এটা একেবারে স্বতঃসিদ্ধ ঘটনা, এখানে কোনো ভুল নেই, এর মধ্যে কোনো ভুল নেই, এখানে কোনো ভুল নেই। এবং 100 গ্রাম বেশি হলে যে বাদ পড়বে সেটাও রুলস, প্রিফিক্স এটা এই নিয়ে তো কোনো দ্বিমত নেই। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই 100 গ্রাম বেশি হওয়া এবং কুস্তি প্রতিযোগিতাটা শুরু হওয়ার আগ মুহূর্তে আর কোনো বিকল্প ব্যবস্থা ছিল কিনা বা ওয়েটটা দেখার জন্য। দ্বিতীয়, এবং অ্যাপিলের যেহেতু একটা বন্দোবস্ত আছে, অ্যাপিল করার সুযোগ যখন আছে, তাহলে সঙ্গে সঙ্গে কেন করলো না? প্রধানমন্ত্রীর টেলিফোন পর্যন্ত কেন অপেক্ষা করতে হলো? আর হচ্ছে আমি যেহেতু অ্যাপিল করেছি, সুতরাং এই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অ্যাপিল করার সঙ্গে সঙ্গে ব্যাপারটা স্থগিত রাখা উচিত ছিল, রেখে আমরা এটা ভাবছি, তারপর ডিসিশনটা পরে দেবো। এত তাড়াহুড়ো করা কেন? আমার এই আপনার এখানে আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমারও একটা প্রশ্ন থাকলো যে এটা চীন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কোরিয়া, এই জাপান, এদের ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা পরিণতটা কি হতো? কারণ দেখুন, অলিম্পিক কমিটিতে উল্লেখ করা আছে তুমি যদি পার্টিসিপেশনে না যাও তার তোমার একটা পেনাল্টি হবে। মস্কো অলিম্পিকে তো মার্কিন যুক্তরাষ্ট্র জয়েন করেনি, কি পেনাল্টি হয়েছিল? কি পেনাল্টি বেজিং এ করেছে, অনেকে ওখান থেকে স্কিপ করেছে। তো এই সমস্ত ঘটনাগুলি তো আমাদের সামনে আছে। এখন কথা হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে, কারণ আপনারা অজয়বাবু নিশ্চয়ই লক্ষ্য করেছেন, প্রি কোয়ার্টার ফাইনালে ওয়ার্ল্ডের 1 নম্বর কুস্তিগিরটাকে হারিয়েছে। হারানোর লাস্ট অবস্থাটা আপনি চিন্তা করুন, ওকে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, কেন? ডিসিশনের জন্য। ওপেন চিট করে দিয়েছে, সবাই দেখলো, আমরা হয়তো টেকনিক্যাল ব্যাপারটা বুঝি না। এখন ওর প্যাঁচটা ঠিক ছিল কিনা, লাইনের বাইরে চলে গিয়েছিল কিনা, কে আগে লাইনের বাইরে গেল, যে হেরে গেছে সে লাইনের বাইরে যাওয়ার জন্য ডিসকোয়ালিফাই অটোমেটিক। এই যদি হয়, এই ঘটনাটা দেখার জন্য এতগুলি ক্যালকুলেশনের ব্যাপার আছে, এতগুলি টিভি আছে, এটা শুধু ফোগটের জন্য এতক্ষণ অপেক্ষা করতে হলো। আচ্ছা, এবং আপনি তারপরে যদি আপনার তার একজন ওয়ার্ল্ড ক্লাস নাম্বার 1 এবং এই অলিম্পিকে সে চয়েস নাম্বার 1, সিটিং নাম্বার 1, ও হেরে যাওয়ার পর ও বিশ্বাস নাও করতে পারে, ওর একটা হতাশা থাকতেই পারে। এরপরে ওকে নিয়েই সবচেয়ে বেশি হইচই হচ্ছে যে ও হেরে গেছে। এটা ব্যঙ্গের ছলেও হতে পারে, যেটাই হোক, কিন্তু ফোগটের ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে ফোগটের প্যাঁচটা ঠিক ছিল কিনা তার জন্য বেশ কয়েক মিনিট অপেক্ষা করতে হয়েছে। একই ধরনের ঘটনা হয়েছিল এশিয়াডের সময়। এখন এশিয়াডের সময় আমাদের এই ইয়ের প্রথম যে ছোঁড়াটা ছিল নীরজের, এটা বার করতেই পারলো না, ক্যালকুলেশনই করতে পারলো না, ক্যালকুলেশনই করতে পারলেন না। এই যে সমস্যাগুলো সবটাই শুধু আমাদের এগেইনস্টে কেন হবে, শুধু আমাদের ক্ষেত্রে? সেখানে আমার প্রশ্ন ছিল যে কোন জায়গাতে ষড়যন্ত্র গন্ধ পাওয়া যাচ্ছে কিনা, কেন এইভাবে যখন পুরো ফোকাসড হয়ে গেছে ফোগাট, এবং সেখানে 100 গ্রাম মানে ওজন বাড়ার জন্য, এবং আপনারা বলছেন রুল মেনেই হয়েছে, কিন্তু এই যে বাকি যে প্রসিজারগুলো ছিল আপিল করার বলুন, বা খুব তাড়াহুড়ো হয়ে গেল না একদম, মনে হয় যে একদম, যেটা মানে অলিম্পিক অ্যাসোসিয়েশন মনে হচ্ছে যে মানে ফোগটকে একটু বাদ দিয়ে দিতে হবে, এরকম একটা ধারণা। রুলে পেয়েছে বলে, কিন্তু কথা তো সেটাই ছিল যে না না, যেটা মনিমদা বলছিল যে রুলে তো এরকম অনেক কিছু আছে, অনেক অন্য দেশের জন্য মানা হয় না। এখন হকিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়াটা একটা কারণ হতে পারে। আরো আছে, হকির ক্ষেত্রে কালকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার সঙ্গে কি হয়েছিল, একদম এই ঘটনা আছে। ওপেন গোল বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমাদের যে এই টোটাল টুর্নামেন্টে মানে অলিম্পিক গেমসের ভেতরে একটা মাত্র রেড কার্ড ইউজ হয়েছে হকিতে, সেটা ইন্ডিয়ার। ঘটনাটা সব আইন মেপেই হয়েছে, প্রশ্নগুলি তো আসতে পারে। কিন্তু কথা হচ্ছে যে, আমার কথা হচ্ছে যে আমরা ভালো রেজাল্ট করছি না, এটাও যেমন ঠিক, কিন্তু আমার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন দেরিতে করেছে অ্যাপিল, কেন করলো সেটা তদন্তের ব্যাপার, এটা আমাদের রাষ্ট্র দেখবে। কিন্তু কথা হচ্ছে যে নিশ্চয়ই দেখবে আশা করি। কিন্তু কথা হচ্ছে অ্যাপিল করার পরে আমি যে কোনো জায়গাতে, যে কোনো সাধারণ বুদ্ধিতেই বলবো, যে কোনো অ্যাপিল হলেই এটা তো চিন্তা ভাবনার একটা সুযোগ আছে, স্থগিত হয়ে যাবে। এত তাড়াতাড়ি কেন করছেন? আমি করুন না, আপনি পরে করুন। না না, সেটাই বলছিলাম যে আমাদের কেন অনেক কিছু চিন্তা আসছে মাথায়, যে অ্যাপিল করার মানে এত তাড়াতাড়ি কেন সবকিছু হয়ে গেল।
এখন এটা কিন্তু ড্রাগের ব্যাপার না, না ডোপ টেস্টের ব্যাপার নয়, কিন্তু বেন জনসনের ক্ষেত্রে বেশিক্ষণ সময় নিতে হয়নি, ডোপ টেস্ট ওপেন হয়েছে, বাস হয়ে গেছে, না জাজরা বসেছেন, দেখেছেন হ্যাঁ সব সমস্ত ব্যাপারগুলি ঠিকঠাক মতো করা আছে, হয়ে গেছে। ঠিক, আমরা আসলে যখন বলছিলাম যে ভারতবর্ষ অলিম্পিক্সের মাত্র এতদিনে মাত্র 38টি পদক পেয়েছে এত বছরের ইতিহাসে, এখন বিভিন্ন দেশ এগিয়ে যায় আমাদের থেকে। এবার আমরা 3টে ব্রোঞ্জ পদক পেয়েছি এবং এই 3টেই এসছে কিন্তু শুটিং থেকে। একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগে, জিমন্যাস্টিক্সে ভারত এবার প্রতিনিধিত্ব করেনি, এটা কেন হলো, কেন এইরকম হয়েছে, আপনারা কি দেখেছেন? অজয়, জিমন্যাস্টিক্সে অরিজিনালি আমাদের কেউ কোয়ালিফাই করতে পারেনি। অলিম্পিকের টুর্নামেন্টে পার্টিসিপেট করার মানে কোয়ালিফাই করার যে পার্টিসিপেট করবে, যে বিভিন্ন ইভেন্টগুলিতে কোয়ালিফাই করে যেতে হয়, দীপার আগে, দীপাই তো ফার্স্ট ছিল জিমন্যাস্টিকের, দীপার আগে কেউ কোয়ালিফাই করতে পারেনি। এইবার দীপা যখন চেষ্টা করলো, আলটিমেটলি দীপা অনেকটা চেষ্টা করে এগিয়ে গিয়েছিল, কিন্তু ওয়ার্ল্ড লেভেল জিমন্যাস্টিক্সে দীপা তেমন ভাবে তেমন একটা সফলতা পায়নি, যার কারণে সে কোয়ালিফাই করতে পারবে, কারণ সেগুলি রুলের আন্ডারেই হয়। আমার প্রশ্নটা এই জায়গাতেই ছিল যে দীপা কর্মকার যখন অলিম্পিক্সে 4র্থ স্থান পায়, যে দেশ থেকে একজন খেলোয়াড় 4র্থ স্থান পায়, সে দেশ থেকে আর কেউ উদ্বুদ্ধ হবে না? দীপা কর্মকারকে দেখে আগে হয়নি, ঠিক আছে, দীপা কর্মকারের পরে আর জিমন্যাস্টিক্সের কোনো প্লেয়ার উঠে আসবে না, তাহলে মানে সমস্যাটা কোন জায়গায়? এই অলিম্পিকে বা বিশ্ব দরবারে আমাদের খেলোয়াড়রা পারফরমেন্স লেভেলটা এইভাবে কেন কমে যায় এবং কেন গিয়ে কম্পিট করতে পারে না? সমস্যাটা কোন জায়গায় আমাদের? জিমন্যাস্টিক্সের ব্যাপারে আমি কিছুটা বলতে পারি, কারণ আমি জিমন্যাস্টিক্সের সঙ্গে প্রায় 1970 থেকে 75 থেকে ডাইরেক্টলি দেখেছি আমার সামনে, কারণ আরসিসিতে যখন আমরা যেতাম তখন দৈলীপ সিং স্যারের জিমন্যাস্টিক্সের কোচিংটা দেখেছি। আচ্ছা, তো 70 থেকে 2016 সেই 46 ইয়ার্স পরে ইন্ডিয়া একটা অলিম্পিয়াড দিতে পারলো দীপা কর্মকারকে। ইন্ডিয়াতে জিমন্যাস্টিক্সের যে ইনফ্রাস্ট্রাকচার দরকার অরিজিনালি 1975-80 থেকে ত্রিপুরাতে অনেকটা ছিল। আচ্ছা, সিং স্যারের আমল থেকে সেটা আমাদের চোখের সামনে দেখা, এবং সিং স্যার যেভাবে কোচিং করাতো প্রত্যেকটা প্লেয়ারকে, তখন ত্রিপুরার যে জিমন্যাস্টিক্সের ন্যাশনাল লেভেলে ছড়াছড়ি, আচ্ছা ইন্টারন্যাশনাল লেভেলেও জিমন্যাস্টিক্সের প্লেয়ার অলিম্পিকে যেতে পারেনি, কিন্তু মন্টুদা বলুন, মানে মন্টু দেবনাথ বলুন, বলরাম শীল বলুন, বা কি বলবো আরো কত অনেক, দেবাশিস দাম বলুন, আমি অনেকের নাম বলতে পারি, কাবেরী দেববর্মা বলুন, মানে অল ন্যাশনাল লেভেলে গেলে ত্রিপুরার জিমন্যাস্টরাই সব প্রাইজ নিয়ে আসে। একবার তো নর্থ ইস্ট গেমসে রতন দেবনাথ পার্টিসিপেট করেছিল, 8টা গোল্ড মেডেল সে একাই সব ইভেন্টে, গুয়াহাটিতে হয়েছিল। তো জিমন্যাস্টিক্সের ইনফ্রাস্ট্রাকচার সব ছিল, ত্রিপুরাতে ভালো সুযোগ সুবিধা ছিল, ভালো কোচ ছিল। সিং স্যারের পরে বিশ্বেশ্বর নন্দী স্যার বা আমাদের বিশুদা, উনি বিশেষভাবে দীপাকে নিয়ে লেগেছিলেন যে আমাকে এনিহাও একটা প্লেয়ার তৈরি করতে হবে যেন আমি অলিম্পিক লেভেলে নিয়ে যেতে পারি। যখন দীপাকে নিয়ে উনি ব্যস্ত ছিলেন, তখন নিশ্চয়ই অন্যান্য কোচরা সেইভাবে অন্য কাউকে তৈরি করার জন্য মেন্টালি বা ফিজিক্যালি রেডি ছিল না। এখন যদিও ভুবনেশ্বরে একটা সেন্টার হয়েছে জিমন্যাস্টিক্সের, এবং আগামী দিনে কিছুদিন আগে জানতে পারলাম বিশেষ সরকার থেকে যে আরেকটা মেয়েকে উনি রেডি করছেন এখন। আমরা ওই দিন গিয়েছিলাম জিমনাসিয়াম হলের ভেতরে। ঠিক, এখন সেটাই কথা, মানে গোটা দেশে 140 কোটির দেশে আমরা যখন দীপা কর্মকারের মতো একজন জিমন্যাস্ট 4র্থ স্থান দখল করে অলিম্পিকে, এবং তারপর 2টো অলিম্পিক্সে আমরা যখন পাই না কাউকে, তখন স্বাভাবিকভাবে আশাহত হই আমরা যে আমাদের এই জগৎটা, এই ক্রীড়া জগৎটা, এটা এখনো কোথায় আছি আমরা। মনিমদা, এই যে শুধু জিমন্যাস্টিক নয়, আরো অনেকগুলো ইভেন্টে আমরা দেখি ভারতবর্ষের প্রতিনিধিত্ব থাকে না। এখন সমস্যাটা কোন জায়গায়? মানে আমরা কেন এই জায়গাটাতে, আমরা ক্রিকেটে এতটা এগিয়ে গেলাম, আমরা কেন এই অ্যাথলেটিক্স বলুন বা অন্যান্য যে খেলাগুলো, অলিম্পিক্সে যে খেলাগুলো হয়, সেগুলোতে আমরা কেন কম্পিট করে উঠতে পারি না? কোন জায়গায় সমস্যাটা, কোন জায়গায়? আমাদের কি জেনেটিক কোনো সমস্যা রয়েছে, নাকি এটার পেছনে অন্য কোনো কিছু আছে? আসলে সমস্যাটা প্রথম কথা হচ্ছে যে আমরা এখনো অবধি একটা মানে যদি বলি বিজ্ঞানসম্মত কোনো এই ক্রীড়া নীতি তৈরি করতে পারিনি।
আচ্ছা, বিজ্ঞানসম্মত। এটা খেপে খেপে কিছু কিছু ক্ষেত্রে এক সময় করা হলো ট্যালেন্ট সার্চ, এখন একটা নতুন হচ্ছে এই যে ক্রীড়া প্রতিযোগিতাটা জিতেছে, অথবা ওটা কি নতুন ওই যে এমনিতে সাইরান্ডার ওইটা খেলো ইন্ডিয়া এসেছে। তো এগুলি হচ্ছে কি মনিটরিং কি হচ্ছে না হচ্ছে দেখতে। আপনি যে জিমন্যাস্টিক্স এর কথা আমরা ঠিকই বলেছে যে এই রাজ্যের জিমন্যাস্টিক্সের যে মানে প্রগতিটা যেটা হয়েছে এটা দলীপ সিং এর সময় হয়েছে, আচ্ছা, কোনো সন্দেহ নেই। এবং একটা টাইমে দলীপ সিং অলিম্পিকে যাওয়ার মতো অবস্থায় নিজেও ছিলেন, ছিল তো, উনি পার্টিসিপেট করেছিলেন। উনি মানে ওনার যে জিমন্যাস্টিক্সের যে প্রতিভা এই নিয়ে কোনো সন্দেহ, ধরুন 60-এর দশকের শেষ দিক থেকে উনি এসেছেন, আচ্ছা, এরপরে এরকম শেষের দিক থেকে উনি এসেছেন, আসার পরে 70-এর দশকে সুখময়বাবু কিছুটা সহায়তা করেছেন। এরপরে আস্তে 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 রাজ্য সরকারও বিভিন্ন সময়ে, দীপার সময় তো রাজ্য সরকার মানে বিভিন্নভাবে সহায়তা করেছে। স্বাভাবিকভাবেই শুধুমাত্র একটা দীপা দিয়ে তো হবে না। গতবার যেমন আমাদের একজন অলিম্পিকে গিয়েছিলেন প্রণতি নায়, আমি যা শুনেছি শুধু ছবি টবি তোলাতেই ব্যস্ত ছিলেন, ওনার রেজাল্টটা আর খুঁজে পাওয়া যায় না কি হয়েছে। আমাদের এই রাজ্যের একটা মেয়ে দীপার স্ট্যাটাসেরই ছিল অস্মিতা পাল, লাইক দ্যাট, কোথায় হারিয়ে গেছে, এখনো হারিয়ে গেছে বলবো। ন্যাশনালে খুব ভালো রেজাল্ট, ভীষণ ভালো রেজাল্ট ছিল। এখন নতুন আরেকটা মেয়ে আসছে, একটা মেয়ে আমি শুনেছি, আমরা দেখবো। কিন্তু কথা হচ্ছে যে আমাদের দ্রোণাচার্য আছেন, আমাদের আমরা আশা হত হব কেন, আমরা আশাবাদী। কিন্তু এখন কথা হচ্ছে যে এছাড়া অন্যান্য কোচরাও তো আছেন। আমরা দলীপ সিং এর সময় সমসাময়িক কতজনকে পেয়েছি, মন্টু দেবনাথ, মধুসূদন, এরপরে দেবাশিসকে চলে গেল, দাম চৌধুরী বাইরে চলে গেল, তারপরে বলরাম শীল, এরা এক এক করে মিহির, এরা অনেককে আমরা পেয়েছি। মেয়েদের ভেতরে অনেক লোপামুদ্রা ঘোষ থেকে আরম্ভ করে অনেককে পেয়েছি। পাশাপাশি পশ্চিমবঙ্গেরও কিছু কিছু মেয়েরা এসে গিয়েছিল তখন উৎসাহিত হয়ে। পশ্চিমবঙ্গেরও কিন্তু ভারতবর্ষের আমাদের ত্রিপুরার এই পারফরমেন্স দেখার পর ভারতবর্ষের বেশ ভালো ভালো জিমন্যাস্ট এসেছিলেন তৎকালীন সময়ে। মন্টু দাওদের সময়ে বা মন্টু দাওদের একটু আগে নিমাই কাঞ্জি ওরা ছিলেন, জাস্ট একটু আগে নিমাই কাঞ্জি ওরা ছিলেন, দিলীপ দাস ছিলেন পশ্চিমবঙ্গের, এরকম অনেকে। তারপরে মেয়েদের ক্ষেত্রে চন্দনা চক্রবর্তী ছিল, তারপরে আরো কয়েকটা মেয়ে ছিল, আমাদের অম্বালিকা মজুমদার বলে একজন ছিলেন। এখানে আমরা এগুলি জানতাম কি করে, এখানে ন্যাশনাল জিমন্যাস্টটা বেশ কয়েকবার হয়েছে। তারপর রাশিয়ান জিমন্যাস্ট, আমাদের একটা দু দেশের ভেতরে একটা দুর্দান্ত রকমের রাশিয়ান জিমন্যাস্টরা এখানে এসেছিলেন। এই যে দেশের মধ্যে সেই যে জিমন্যাস্টিক্স ব্যাপার, এইগুলি ব্যাপকভাবে যে আদান প্রদানটা, এটা কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার ছিল। ইদানিংকালে এগুলি দেখি না আমরা, শুধু কম্পিটিশনই শুধু দেখি। এখন যদি অ্যাথলেটিক্স এর ক্ষেত্রে এরকম একটা জয়েন্ট ভেঞ্চার হয় বিভিন্ন দেশে, অনেক হয়। আমরা বলছেন যে ক্রিকেটের আমরা ডেভেলপ করলাম কি করে, আমরা 74 সালে ক্রিকেট খেলি, আমরা এই যে বিভিন্ন টুর্নামেন্টে আমরা খেলছি বা বিভিন্ন টুর্নামেন্ট আমাদের হচ্ছে, কোনো কিছুই নেই। কোন হঠাৎ করে কি মনে হলো, জগমন্ডল মিয়া হঠাৎ করে কি বললেন যে এখানে একটা আমরা হঠাৎ করে একটা ঠিক করলেন যে উইলস ট্রফি হবে। উইলস ট্রফিটা কি, বা পৃথিবীর 4টে দল বা 5টা দল, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া থাকবে, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকা, দুর্দান্ত একটা টুর্নামেন্ট করে দিলেন। এটার পেছনে উদ্দেশ্য একটা টুর্নামেন্ট করলাম, পয়সা রোজগার করলাম, ঘটনাটা দানা। এর ভেতরে হচ্ছে ওদের সঙ্গে যে আমাদের আদান প্রদান হলো, ওদের সঙ্গে যে আমাদের মানে ওদের লাভ হলো, এই যে লাভ হলো। এখন ধরুন ক্রিকেটের ক্ষেত্রে রাজনীতির বিষয়টা যে পাকিস্তানের সঙ্গে আমাদের খেলাধুলার এই বন্ধই হয়ে গিয়েছে, বন্ধ কিছুই হচ্ছে, নিরপেক্ষ বিরোধ হচ্ছে। এখন এই জায়গাটা থেকে আমাদের ক্রিকেটের ক্ষেত্রে ডেভেলপ হওয়ার পেছনে পাকিস্তানের সঙ্গে আমাদের যে চুক্তি, মানে ওই যে দ্বিপাক্ষিক যে সফরটা হতো, এটা সাংঘাতিক ডেভেলপ করেছিল একটা। কারণ 75-এর পর থেকে আমাদের যদি আপনি দেখেন ওয়ান ডেতে শুধু যদি লক্ষ্য করেন, আমাদের খালি ডিটোরেশন ছিল 79, 80, 81 পর্যন্ত। 83-তে আমরা ওয়ার্ল্ড কাপটা জেতার পরে কিন্তু আমরা রিভাইভ করলাম, ওখান থেকে বেরিয়ে চলে এলাম। সুতরাং আপনার সামনে একটা পারফরমেন্স থাকবে। আজকে যে প্রশ্নটা আমি তুলে দিলাম যে আমেরিকা, চীন, জাপান, এরা আজকে যদি এই ঘটনা ওদের সঙ্গে হতো, কি সমস্যা হতো আপনি দেখতেন। আর আমাদের ক্ষেত্রে প্রথমত দেরি করেছি, ব্যাপারটা হচ্ছে 3টে ব্রোঞ্জ নিয়ে আর কতটা লড়াই, ঘটনাটা হচ্ছে এই জায়গায়।
তিনটে ব্রোঞ্জের পরে একটা সোনা তো হাতছাড়া হয়ে গেল। হ্যাঁ, হাতছাড়া হয়ে গেল, একটা সোনা হাতছাড়া হয়ে গেল। এবং কুস্তিতে প্রথম মানে সোনা হতো। 140 কোটি মানুষ ভারতবর্ষী হয়ে যদি, কেন আমি বলবো না, এটা আমাদের কনফার্ম ছিল, তুমি কেটে নিয়েছো আমাদের কাছ থেকে, যদি আমি দাবিটা সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার র্যাঙ্কটাও অনেক উপরে চলে আসতো। একদম, একটা সোনা পেলে অনেক চলে আসতো। আমরা 64তম র্যাঙ্কে রয়েছি। আমরা এই যে নীরজ চোপড়া যে তার প্রিলিমিনারি রাউন্ডে যে জ্যাভলিনটা ছুটলেন, মনে হলো হবে আপনার বাঙ্কুয়েট থেকে বেরিয়ে এসেছেন, একটু খেয়ে দিয়েছে, দাঁত কোচাতে কোচাতে একটা মেরে দিলেন, বাস 89.35 মেরে দিলেন। ঘটনাটা তাই করলেন, এলাম জয় করলাম, ফিরে চলে এলাম। এই জায়গায় আমরা এসে গেছি অ্যাথলেটিক্সের একটা অন্তত জায়গায়। নীরজ চোপড়া হয়তো দ্বিতীয় কেউ আসছেন, আরেকটা ছেলে উঠে আসছে, আমাদের উড়িষ্যার ছেলেটা পারলো না, হয়তো কোয়ালিফাই করতে পারলো না, কিন্তু আছে, লাইনে আছে। এই যে জায়গাটাতে আমরা তো ছিলাম না, আসছি তো। কেন আসছি? এই নীরজ চোপড়া ওরা এই যে ওয়ার্ল্ড ক্লাস সমস্ত কম্পিটিশনগুলিতে ব্যক্তিগতভাবে যেতে নীরজ চোপড়া তো আসলে নীরজ চোপড়া অনেকের নজরে পড়েছেন গোলটা পাওয়ার পরে, আপনি তার হিসেব করে দেখবেন। এই যে তার বর্ষা কেনা টেনার ব্যাপারগুলিতে সাংঘাতিক, তার নিজের দপ্তর ডিফেন্স তাকে সাংঘাতিক সাহায্য করেছিল তখন, এককভাবে বিভিন্নভাবে। মানে ওর একজন স্কোয়াড্রন লিডার ওকে ভীষণভাবে সাহায্য করতে আসে না, প্রকাশে আসে না। এই যে এই সমস্ত বিষয়গুলি আছে, একটা কৃষক পরিবারের ছেলে কত খরচা করতে পারবে? ফরওয়ার্ডের ক্ষেত্রেও তাই, কৃষক পরিবারের। আমরা বিভিন্ন ইভেন্ট নিয়ে যখন আমরা অলিম্পিক্স দেখি, বিভিন্ন ইভেন্টে আমরা দেখি, এবং যেভাবে অন্যান্য দেশ যেভাবে পারফর্ম করে, আমাদের মাঝে মধ্যে আফসোস হয় যে আমাদের দেশের এত বছর পরেও, বা আমাদের দেশের স্বাধীনতার ৭৭ বছর পরেও কেন অলিম্পিক্সে গিয়ে আমাদের প্লেয়াররা, আমাদের খেলোয়াড়রা এই ধরনের পারফর্ম করতে পারে না। টেবিল টেনিস এবার আশা দেখাচ্ছিল, আর আমাদের সঙ্গে জাতীয় টেবিল টেনিস আম্পায়ার রয়েছেন। আমি এটা বলছি, আমি ইন্টারন্যাশনাল আম্পায়ার। আচ্ছা, ইন্টারন্যাশনাল। আমরা দুঃখিত, এখানে আমরা জাতীয় স্তরে বলছিলাম, আন্তর্জাতিক স্তরে আম্পায়ার একদম। এবং আমরা এই যে এই টেবিল টেনিসের ব্যাপারটা এবার কিন্তু আশা জেগেছিল, কিন্তু আমরা এবারও মানে যেটা টেবিল টেনিস আশা জাগিয়েও কিন্তু আমরা খুব কাছ থেকে ফিরে আসছি। কোথায় আটকে যাচ্ছি, ভুলটা কোথায় হচ্ছে, বা ঘাটতিটা কোথায় রয়ে যাচ্ছে? ভুল বলা ঠিক না। অরিজিনালি আমাদের প্লেয়াররা ভালো খেলেছে, খারাপ তো বলা যাবে না। ম্যাচগুলি অলিম্পিকে যাবার পরে ম্যাচগুলি যে খেলেছে, ম্যাচগুলিও ভালো খেলেছে, প্রত্যেকটা ম্যাচই কম্পিটিটিভ ছিল। যারা হেরে গেছে এর মধ্যে মানে মনিকা বাত্রা বাদে ছেলেদের পারফরমেন্সটা খুব একটা রিমার্কেবল ছিল না। আচ্ছা, কিন্তু মেয়েদের ম্যাচগুলি খুব ভালো ছিল। মেয়েদের ইন্ডিয়াতে একজন ইতালিয়ান কোচ এসেছিলেন 2009-এ, মাসিমিও কোস্টানিনি। আচ্ছা, উনি আসার পরে অরিজিনালি কোচিং ব্যবস্থাটা, হেড কোচ হিসাবে উনি ছিলেন, আর প্রত্যেকজন প্লেয়ারেরই আলাদা আলাদা পার্সোনাল কোচ আছে, ওরা বাইরে গিয়ে মানে বিদেশে গিয়ে কোচিং করে। তো ইন্ডিয়ান মেয়েদের পারফরমেন্স অনেক ভালো হয়েছে, অনেক। আচ্ছা, এখন দুজন প্লেয়ার ইন্ডিয়ার উইদিন র্যাঙ্ক 25, ওয়ার্ল্ড র্যাঙ্ক 25 এর মধ্যে। এবং আমরা ভেবেছিলাম, আমরা মানে ওই কিছুদিন আগে যে আমাদের একটা আলোচনা সভা হয়েছিল প্রেস ক্লাবে, সেখানে আমরা আশা করেছিলাম টেবিল টেনিস থেকে অ্যাটলিস্ট একটা মেডেল আসবে। আচ্ছা, এবং সেই আশাটা ছিল। কিন্তু মনিকা বাত্রার ছিল। আজকে তো দেখলাম সৃজা গুলো ভালো খেলেছিল, একদম। অর্চনা কামাতো ভালো খেলেছিল। আজকে একটা ম্যাচ জিতলো ইয়ের সঙ্গে, টিম ইভেন্টে রোমানিয়ার সঙ্গে জেতার পরে জার্মানির সঙ্গে হেরে গেছে। জার্মানির সঙ্গে হারার পেছনে 3-1 হেরেছে। 3-1। আর ইন্ডিয়ান প্লেয়াররা অনেকেই জার্মানিতে গিয়ে ওদের পার্সোনাল কোচিংটা করে। আচ্ছা, যার কারণে ওদের ইন্ডিয়ানদের সম্পর্কে আইডিয়াটা ভালো আছে। আচ্ছা, আর ইন্ডিয়ান মেয়েরা ম্যাক্সিমাম পিম্পল রাবার দিয়ে খেলাধুলা করে। এটা একটা স্পেশাল টাইপ অফ রাবার। এইটার রিটার্ন গুলি অন্যান্য রাবারের মতো নরমাল হয় না, একটু পিকুলিয়ার ধরনের রিটার্ন হয়। আচ্ছা, তো ইন্ডিয়ান মেয়েরা ওই কোচ আসার পরে ইন্ডিয়ান মেয়েরা ওই রাবারটা বেশি ইউজ শুরু করেছে। এখন উনি করিয়েছেন বা যেই করুন, তাতে ইন্ডিয়ান মেয়েদের পারফরমেন্স অনেক অনেক ভালো। আচ্ছা, যেমন সৃজা আকুলা বা অর্চনা কামাত বা সুতীর্থা মুখার্জি, ওরা কিছুদিন আগে ওয়ার্ল্ড লেভেলের ডাবলসে চ্যাম্পিয়ন হলো। তো ওরা এই অলিম্পিকে হয়তো বা মেডেল পায়নি, সাকসেস হয়নি, কিন্তু যেই ধরনের পারফরমেন্স দিয়েছে আমরা আশা করছি লস অ্যাঞ্জেলেসে
অলিম্পিকে নিশ্চয়ই মেডেল। না, এখানে একটা বিষয় আসে, অলিম্পিকের কথা যখনই আসে, একটা অলিম্পিক খেলার পর 4 বছর পর নেক্সট অলিম্পিকটা খেলতে পারবে কিনা অনেক খেলোয়াড় নিয়ে প্রশ্ন চলে আসে। এখন টেবিল টেনিসে আপনি ভালো বলতে পারবেন এরা যারা আছে এরা আগামী 4 বছর, কারণ ধরে রাখতে পারাটাকে, নিজেকে সব দিক থেকে ফিট রাখাটা একটা বিরাট বড় চ্যালেঞ্জিং হয়ে যায়। সৃজার অনেক চান্স আছে, হ্যাঁ, সৃজা বয়স একদম অনেক কম। একদম বাচ্চা মেয়ে। সৃজা, অর্চনা, ওই কামার, অর্চনা, ওরা কামার। অনেক বয়স কম। ওরা হয়তো বা আরো একটা দুটোও খেলতে পারে। তাহলে অজয়বাবু এখানে এবার খুব কাছ থেকে ফিরে এসছে, তাহলে আপনি বলছেন যে এর পরের বার 4 বছর পর আবার চান্সেস আছে। তাহলে নিশ্চয়ই chances এবার আছে। এই 4 বছরে আর কি এক্সট্রা করতে হবে? এই 4 বছরে শুধু খেলোয়াড়দের নয়, শুধু কোচদের নয়, আর কি কোথা থেকে এক্সট্রা না। অ্যাড করতে হবে? সে আমি বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাকচুয়ালি অনেকগুলি প্ল্যান প্রোগ্রাম নিয়েছেন এই খেলাধুলার জন্য। এই সাই যখন গঠন করা হয়েছিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, ওই সাইয়ের আন্ডারে খেলো ইন্ডিয়া প্রজেক্টটা 2017-18 নিয়ে এসছেন। মেইনলি আমাদের স্পোর্টস মিনিস্টার বা আমাদের সেই প্লেয়ার কর্নেল রাজবর্ধন সিং রাঠোর। তো উনার পরেই এই স্কিমটা এসছে, আচ্ছা, যে খেলো ইন্ডিয়া স্কিমটা 2018 থেকে এটা ফুল প্রেজার্টে শুরু হয়েছে। এইটার মধ্যেই পার্ট আছে ন্যাশনাল স্পোর্টস ট্যালেন্ট সার্চ স্কিম। আচ্ছা, এটাতে 12 বছরের মধ্যে ছেলে মেয়েদেরকে সার্চ করে বের করা হয়, তারপর ওদেরকে কোচিং দেওয়া হয়। 12টা হয়তো এইজটা একটু এদিক সেদিক হতে পারে, আমার কনফার্ম মনে নেই। ওই লেভেল থেকে কিছু প্লেয়ার তুলে আনবে। তারপর খেলো ইন্ডিয়ার প্রোগ্রামটা 2018 শুরু করেছে। ওইটাতে দুটো গ্রুপ আছে, আন্ডার 17 আছে, আন্ডার 21 আছে। ওইখানে যারা ভালো ওদের এই খেলো ইন্ডিয়ার প্রজেক্টের আন্ডারে আপনার বিভিন্ন 18টা ইভেন্টকে টোটাল নেওয়া হয়েছে। এই 16টা অলিম্পিক ইভেন্ট আছে, তাছাড়া আরো দুটো না, টোটাল 26টা, আরো 6-7টা ইভেন্ট আছে, যার মধ্যে কাবাডি আছে, উৎসু আছে, এই সমস্ত ইভেন্ট এটার মধ্যে নেটবল আছে। আচ্ছা, এই খেলো ইন্ডিয়া প্রজেক্টের মধ্যে এগুলি নিয়ে আসা হয়েছে। খেলো ইন্ডিয়া প্রজেক্টে স্কুল লেভেল, যেমন আন্ডার 17 স্কুল লেভেলের ছেলে মেয়েদের কম্পিটিশন হয়, 21 ইয়ার্স মানে ইউনিভার্সিটি লেভেলেরও টুর্নামেন্ট হয়। এই খেলো ইন্ডিয়াতে যারা ভালো রেজাল্ট করে ওদেরকে স্পেশাল কোচিং এর ব্যবস্থা করা হয়। আচ্ছা, একদম শুরু করা হয় ছোট থেকেই, কিন্তু 17 আর 21 ইয়ার্সের যারা হয় তাদেরকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই প্রজেক্টের আন্ডারে 5 লাখ টাকা করে ইয়ারলি শুধু স্কলারশিপ দেয় ফর 8 ইয়ার্স, যেন তারা ভালো করে আরো ইন্টারন্যাশনাল ইভেন্টে পার্টিসিপেট করতে পারে, বা ইকুইপমেন্ট হোক, সাইন্টিফিক হোক, এবং ওদেরকে বিভিন্নভাবে হেল্প করে। ম্যাডাম পিটি উষা যখন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হলেন, উনি আবার কিছু কাজকর্ম শুরু করেছেন। আচ্ছা, ইদানিং এই যে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি গান্ধীনগর, ওইখানে 2023-তে আপনার ভারত সেন্টার অফ অলিম্পিক রিসার্চ এন্ড এডুকেশন নামে একটা আলাদা কোর্স চালু করা হয়েছে, একটা স্কিম, যেখানে ওরা এই ইন্ডিয়ান স্পোর্টস এর ডেভেলপমেন্ট ইস্যুগুলি সবকিছু দেখবে, এবং এইটার আন্ডারে প্রত্যেক স্টেটে সেন্টার খুলবে, এরকম একটা পরিকল্পনা আছে। তো এই প্রজেক্টগুলি যদি সঠিকভাবে কাজ হয়, তাহলে হয়তোবা আমরা আগামী দিনে 4 বছরে না বলেও 8 বছর আমরা আগামী দিনে ভালো একটা কিছু ফলাফল আশা করতে পারি। মনে মধ্যে আমরা যখনই ইন্ডিয়ান স্পোর্টসের কথা বা স্পোর্টস ম্যানেজমেন্টের কথা যখন উঠে আসে, সাধারণ মানুষের চোখে এমন কিছু জিনিস ভাসে যেগুলো আমাদের চলচ্চিত্রে দেখানো হয়, এবং বিভিন্ন চলচ্চিত্রে বা মাঝে মধ্যে বিভিন্ন খবরে যেগুলো উঠে আসে, যে নেগেটিভ জিনিসগুলো চোখে ভাসে। একজন খেলোয়াড় করতে গেলে কত রকম চ্যালেঞ্জেস তার জীবনে থাকে বা তাকে ফেস করতে হয়, কতগুলো অনেক চক্রান্তের থেকে পার হয়ে গিয়ে তারপর খেলতে হয়। কোন জায়গায় কি মনে হয় এইসব জিনিসগুলো ভারতের খেলাধুলাটাকে পেছন দিকে টানছে যত খেলোয়াড় এগিয়ে যাচ্ছে? সবচেয়ে বড় কথা যে ফোগাট ওরা যে যন্তর মন্তরে যে দিলেন, বসলেন যে ওরা, দাবিটা কি ছিল? এটা মেনে নিলে কি অসুবিধাটা? কি একজনকে সাংসদকে ছিলেন প্রেসিডেন্ট, একটা কুস্তিগির ফেডারেশনের প্রেসিডেন্ট, তার বিরুদ্ধে ব্যবস্থাটা নিলে কি সমস্যাটা হতো ভারতবর্ষের মানে পৃথিবীর কোন আহ্নিক গতির পরিবর্তন হতো? আমি তো বুঝতে পারলাম না। এই এতগুলি লেভেলে
জায়গায় এতগুলি মেয়েকে বা এতগুলি কুস্তিগির এফেক্টেড হয়ে গেলেন বা ডিমোরালাইজড হতো না, প্র্যাকটিসটা ডিস্টার্ব হতো না একটা জায়গায়, এই জায়গাটা ছিল না ওরা যাবে কিনা বিভিন্ন টুর্নামেন্ট পার্টিসিপেট করবে কিনা। সেই তো ওনাকে সংসদ পদে দেওয়া হলো না, নমিনেশন সবই দেওয়া হলো না, যদিও তার ছেলেকে দিয়ে দিয়েছে। কিন্তু এখন যে এই জায়গাটা করলে কি অসুবিধাটা হতো, এটা ভারতবর্ষের কি সুনাম বৃদ্ধি পেয়েছে। এই যে মহিলারা যে পদকগুলি ফেরত দিয়ে এলেন, কোনো কোনো অ্যাথলেট ফেরত দিয়ে এলেন, এটা খুব ভালো জায়গায় যায়নি। ফলে এখনো আমাদের কোনো কোনো অ্যাসোসিয়েশন গড়ার ক্ষেত্রে, তৈরি করার ক্ষেত্রে কিছু কিছু দুর্বলতা রয়ে গিয়েছে অনেক জায়গাতে এখনো পর্যন্ত। এই হর্ষবর্ধন রাঠোরের কথা উনি বললেন, এই রাজ্যবর্ধন রাঠোরের কথা, উনি অলিম্পিয়ান ছিলেন, মেডেল প্রাপ্ত অলিম্পিয়ান। উনি যেভাবে ব্যাপারটা বুঝবেন, আমি তো মান্ডেভিয়া কি কোন অলিম্পিকে গেছেন আমি জানি না, এখন যে আমি জানি না, আমার এটা দুর্বলতা হতে পারে। তো ওনার স্টেটমেন্টে আজকে বুঝলাম যে এই যে ফোগাটের যে ঘটনাটা ঘটেছে, এটার পরিপ্রেক্ষিতে স্টেটমেন্টটা দিতে হবে মূলত ফোগাটের সঙ্গে কত কত টাকা খরচা হয়েছে, এটা ভারতবাসী জানতে চায় না। তুমি একজন অলিম্পিকে পাঠালে খরচা করবে, এটা করবেই আমরা ধরে নেই। টাকা খরচটা ব্যাপার না, আমরা যেটা জানতে চাই তুমি কি কি করেছো। তোমার আগে ভারতের প্রধানমন্ত্রী টেলিফোন করে ফেলেছে, আপনি এতক্ষণ কি করছিলেন আপনিই বলবেন। কিন্তু এখন কথা হচ্ছে যে এই যে জায়গাটায় মূল যে জায়গাটা আপনি ধরার চেষ্টা করেছেন, অজয়বাবু যেটা বলেছেন, সরকারের পক্ষ থেকে সমস্ত বিষয়গুলি আর যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা দায়িত্বটা পালন করতে পারছে কিনা। আমি যতটুকু এই যে খেলো ইন্ডিয়ার যতটুকু আগরতলায় যে খেলো ইন্ডিয়ার ত্রিপুরাতে যেটা হলো, আমি যতটুকু নজর করেছি, আমার মনে হচ্ছে মানে প্রচুর পরিমাণে গ্যাপ আছে, এগুলি পূরণ করতে হবে। আপনাকে মনে করে দিই, 80 সালের যখন মস্কো অলিম্পিক হবে, রাশিয়া তার প্রস্তুতি শুরু করেছিল এই মেক্সিকো অলিম্পিক থেকে। তাহলে আপনার টার্গেটটা কি হবে? এই যে ধরুন এই সুইডিশের পোল ভোল্টার যে কি নাম ভদ্রলোক, ডুপ্লিপেন্টিক বা এরকম একটা নাম, উনি 6.25 মিটার পোল ভল্ট করলেন, সুইডিশ। আমার কোনো পোল ভোল্টার বা আমাদের অ্যাথলেটিক্সের যারা আছেন তারা, বা আমাদের যারা অলিম্পিক অ্যাসোসিয়েশন যারা ওখানে গেছেন, কি করছেন আমি জানি না, তো ওরা কি গিয়ে ওদের কোচের সঙ্গে কথা বলে, ভাই তোমরা এটা কি করে কিভাবে করছো? এই যে ভদ্রমহিলা কি বলে হাই জাম্পে যে গোল্ড পেল ইউক্রেনের কি অবস্থা, এই অবস্থায় দাঁড়িয়ে এই ভদ্রমহিলা একটা স্বর্ণপদক ইয়ারোস্লোভা এরকম একটা না, ইয়ারোস্লোভাই, উনি যে গোল্ড পেলেন, যুদ্ধ বিধ্বস্ত তো একদম। ওর পরিকল্পনাটা কি, ও কোথায় নিয়েছে? আর হঠাৎ করে একদিনের ব্যাপার নয়, বহুদিন ধরে যুদ্ধ বিধ্বস্ত। হ্যাঁ, আর বহুদিন ধরে। তখন তো তার হিসেব মতো, আমরা যা বুঝি, ওর হিসেব মতো তো হ্যাঁ কিছুই করার কথা না, শেষ হয়ে যাওয়ার কথা। আর তার নিজস্ব ব্যক্তিগতভাবে তার তখন চরম প্র্যাকটিস মুভমেন্ট থাকবে যখন যুদ্ধটা চলছে। এই অবস্থায় কি তাহলে ওর কোচের সঙ্গে কথা বলা, ওরা কেন, এই যে অজয়বাবু একমত হলেন যেটাই, এই যে আমাদের আদান প্রদানের ব্যাপারটা, এটা আরো ইন্টেন্সিফাই করা উচিত। শুধু টাকা খরচ করলে হবে না, টাকা তো খরচা করছেন, করতেই হবে আপনাকে। প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টেশন, এক্সিকিউশনটা দরকার। আপনি কোন জায়গাতে এই যে গোল্ড পেল, এবার যে মানে চিন্তা করে দেখুন, এই যে 100 মিটারে যে গোল্ড পেল আমেরিকা 100 মিটারে গোল্ড যে এনেছে প্রায় 20 বছর পর। হ্যাঁ, তো এই যে গোল্ড পেল, লেখাপড়ায় খুব একটা ভালো ছিল না, যার ফলে ও খুব ভীষণভাবে মানে কি নোয়া লাইনাস এরকম নাম, তো এই ভদ্রলোক লাইলাস, এর খুব একটা পড়াশোনা হয়েছিল না, কিন্তু আস্তে আস্তে অ্যাথলেটিক্সে নিয়ে আসা হলো। প্রচন্ড একটু রাশভারী ছিল, কিন্তু তার কতগুলি শারীরিক অসুবিধাও আছে, মানে কিছু মানে নানা রকম তার আছে, ইনসিনিটি প্রবলেম আছে, তার জন্য ট্যাবলেট খেতে হয়। এর জন্য ওকে বিভিন্ন করিডোরে রাখা হয়েছে যাতে এই ট্যাবলেটগুলি হুট করে না খায়, সেটা আবার ড্রাগের যাবে। এই সমস্ত দেখে ঠেকে কালকে যে ইদানিং কালের ভেতরে, আমি যতটুকু অলিম্পিকের খবর রাখি, আপনিও যদি নজর করেন দেখবেন, ইদানিং কালের ভেতরে অলিম্পিকে 100 মিটার দৌড়ে এমন প্রতিযোগিতা হয়নি। ভারতীয় টাকায় 85,000 টাকার খরচা, মানে একটা টিকিট বিক্রি হয়েছে ইন্ডিয়ান মানিতে কালকে 100 মিটার দৌড়ে।
দেখার জন্য। Okay, 85,000 আমরা টাকা ইন্ডিয়ান মানিতে। অনুষ্ঠানে শেষ করব, শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের সঙ্গে ভার্চুয়ালি এই মুহূর্তে জুড়ে গেছেন, প্রযুক্তির সাহায্যে জুড়েছেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব ডক্টর সুজিত রায়। সুজিত বাবু, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? সুজিত বাবু, আপনি শুনতে পাচ্ছেন? আমি দীপেন বলছি, নিউজ ভ্যানগার্ড স্টুডিও থেকে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। কেমন আছেন দীপেন বাবু? সুজিত বাবু, আমরা ভালো আছি। তবে আজ আমরা অবশ্যই হতাশ হলাম বিনেশ ফোগাটের খবরটা পাওয়ার পর। বিনেশ ফোগাটকে নিয়ে যেভাবে 100 গ্রামের জন্য তাকে বাতিল করা হলো, তার আপিল নিয়ে প্রশ্ন হচ্ছে। আপিলটা করতে কি কোনো জায়গায় দেরি হয়েছে? এবং পাশাপাশি অলিম্পিক অ্যাসোসিয়েশন খুব দ্রুত সিদ্ধান্ত নিল। আপনি কিভাবে দেখছেন ব্যাপারটাকে? ব্যাপারটা খুবই খারাপ লাগছে সুজিতবাবু, স্টুডিওতে আপনার আওয়াজ নেই এই মুহূর্তে। আমি পিসিআর কে বলবো একটু দেখার জন্য। নিজে মিউটে আছে বোধহয়। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ, ব্যাপারটা খুবই খারাপ লাগছে। যে কোনো খেলোয়াড়, মানে কি বলবো, এত বড় পৃথিবীর সবচেয়ে বড় ইভেন্টের ফাইনালে পৌঁছে গিয়ে যখন বাতিল হয়ে যায়, তখন তো স্বাভাবিক খারাপ লাগবে, সমগ্র দেশবাসীর কাছে খারাপ লাগছে। আসল বিষয়টা আমি যতটুক খবর নিতে পেরেছি বা জেনেছি, যে 3টা বাউন্ড আপের পর যে ধরনের মানে ওকে ফুটিং, যে নিউট্রিশন যেরকম ফুটিং দিয়েছিল সব দেওয়ার পর যেটা লাস্টলি দেখা গেল 2.5 কেজি ওজন বেড়ে গিয়েছিল। তারপর যতটুক জানতে পেরেছি, সোনাবাদ দেওয়া হয়েছে, এক্সারসাইজ করানো হয়েছে, অন্যান্য যা যা করার, লাস্ট অব্দি ওর চুল কাটা থেকে ধরে ওর ড্রেসের ওয়েট কমানো, সর্ব পর্যায়ে যতটুক দরকার ভারতীয় দলের যারা দায়িত্বে ছিলেন, নিউট্রিশন ডক্টর সবাই মিলে এরকমই করেছে। আমি যতটুক জানতে পেরেছি যে আমাদের যে ডক্টর সাহেব আছেন টিমের সঙ্গে, যিনি মেইন আছেন দীনেশ পুডিওলা, উনিও খুব চেষ্টা করেছেন, কিন্তু শেষ রক্ষাটা হলো না। যেটা দেখা গেল যে ওর ওজন নেওয়ার পর যেটা 100 গ্রাম বেড়ে গেছে, এটা সত্যি দুর্ভাগ্যজনক, খুব খারাপ লাগছে। এবং যতটুক জানা গেছে আইওএফ এর কর্মকর্তারা ওকে ভীষণ ভাবে চেষ্টা করেছে। কারণ আমি নিজে ছিলাম, লক্ষ্য করেছি যে এখানে আমাদের যে টিম আছে খুবই সতর্ক। এটা হকি মাঠই হোক, ব্যাডমিন্টন মাঠই হোক, খুবই সতর্ক। আর যে আমাদের চিফটা মিশন হয়ে গেছেন গগন নারায়ণ, ও তো সাংঘাতিক ভাবে, কারণ বড় মাপের খেলোয়াড় ছিল, ও সব জানে, কয়েকটা অলিম্পিক করেছে ও। সত্যি খারাপ লাগছে। সুজিতবাবু, অবশ্যই এখানে খারাপ লাগার তো বিষয়, এবং গোটা দেশবাসী এই মুহূর্তে আজ হতাশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে প্রশ্ন উঠছে অনেকগুলোই, সময় খুব বেশি নেই আমাদের হাতে। একটা প্রশ্নের জবাব চাইবো আপনার কাছে, যে যারা ফোগাটের যারা টেকনিক্যাল সাপোর্ট যারা রয়েছেন, ডায়েটিশিয়ান রয়েছেন, তার ট্রেনার যারা রয়েছেন, কোচ যারা রয়েছেন, ঠিক যখন অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যখন মাপে যায়, সেই ওজন করার আগ মুহূর্তে কি নিজেদের তরফ থেকে কোনো ওজন করা হয় না? তাদের কি ধরা পড়েনি যে 100 গ্রাম বেশি আছে? তাহলে ওজন করতে যাওয়াটা কি কোনোভাবে ডিলে করা যেতে পারতো না? এর ব্যাপারে স্পষ্ট নির্দেশ আমাদের যে রেসলিং এর যিনি সভাপতি সঞ্জয় সিংজি, উনি ফেডারেশনের প্রেসিডেন্ট, উনি স্পষ্ট তদন্ত নির্দেশ দিয়েছে। কোচ হোক, সাপোর্ট স্টাফ হোক, নিউট্রিশন হোক, ওদের বিরুদ্ধে তদন্ত হবে। তদন্ত, যেহেতু এটা তদন্তের বিষয়, ব্যাপারে আমি কিছু বলবো না, তবে ইতিমধ্যে তদন্ত নির্দেশ দিয়েছে এবং আমার মনে হয় ভারত সরকার ব্যাপারটা ভালোভাবে দেখছেন। কারণ এই বিষয়গুলো নিয়ে আর কথা বলতে মানে আমার সত্যি খারাপ, এমনি মর্মাহত। আমি আর এই বিষয়টা যেহেতু তদন্ত সাপেক্ষে, আর এখন একটাই বলতে পারি, ও যাতে সুস্থ থাকে, ওর জন্য আলাদাভাবে আমাদের যে ডক্টররা আছে ওদের ওকে ফ্লুইড দেওয়া বা অন্যান্য যে ব্যবস্থা, যাতে মানসিক বিপর্যয় না হয়, তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ সুজিত বাবু, আজ আমাদের সময় বের করে আমাদের সঙ্গে ভার্চুয়ালি জুড়ে যাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানের সময় ফুরিয়ে এসছে, মনিমদা একদম 1 মিনিট করে দুজনকে সময় দিতে পারবো। যেটা সুজিত বাবু বললেন যে যা যা করা হয়েছে, এখানে আপনাদের কোনো প্রতিক্রিয়া আছে কিনা? মনিমদা প্রথম।
না, ইয়ে তদন্ত তো আমাদের এই দেশে তো তদন্ত একটা রক্ষা কবচ বটেই। এমনি রক্ষা কবচটা কার আমি বুঝি না, তবে ওই রামকৃষ্ণ পরমহংসদেবের একটা কথা আমার বারবার মনে পড়ে, চৈতন্য হোক। অজয়বাবু, আমি বলবো যে যেহেতু আমি আম্পায়ারিং লাইনে বা টেকনিক্যাল লাইনে, আমার কাছে তো রুলটাই বড় ব্যাপার। রুলে যা বলেছে বাদ মানে বাদ, সেটা তদন্ত করে আর কোনো কিছু হবে না, হবে না, তদন্ত রেজাল্ট যাই আসুক, ওর ইভেন্টটা বাদ হয়ে গেল, এইটাই রেজাল্ট। যা করার আগে করার ছিল, হ্যাঁ যা হলো এইটাই রেজাল্ট, এটাকে আর চেঞ্জ করার ক্ষমতা কারণ নেই। ইভেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিও এই টুর্নামেন্ট শেষের পর আর চেঞ্জ করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ। লাস্ট একটা ওয়ার্ড বলছি, খেলো ইন্ডিয়ার প্রজেক্টের আন্ডারে এইবার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ত্রিপুরাকে 32.30 crore টাকা দেওয়া হয়েছে ইনফ্রাস্ট্রাকচারের জন্য। আচ্ছা, আর টোটাল ইন্ডিয়াতে দেওয়া হয়েছে 2168.79 crore। আচ্ছা, তো আশা করছি আগামী দিনে আমাদের রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আমাদের ক্রীড়া জগৎটা একটু ভালো হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ অজয়বাবু, আপনাকেও ধন্যবাদ, মনিমদা আপনাকেও ধন্যবাদ আজ সঙ্গে থাকার জন্য। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, অবশ্যই তবেই সবাই মর্মাহত। দর্শক বন্ধুরা, আজ বিনেশ ফোগাত যেভাবে বাতিল হয়ে গেল তার ইভেন্টটি, ফাইনালে উঠে যেখানে দেশবাসী স্বপ্ন দেখছিল একটি সোনার, নীরজ চোপড়ার কাছ থেকে আমরা সোনার আশা করছি, এখনো আমাদের আশা রয়েছে, পাশাপাশি বিনেশ ফোগাটও আমাদের সোনা এনে দেবে, এই আশাটাই আমাদের ছিল। কিন্তু মর্মাহত আমরা আজ সবাই, যেভাবে বাতিল হয়ে গেল, মাত্র 100 গ্রাম ওজন তার বেশি পড়েছে। কিন্তু যেটা আমাদের আজকের অতিথিরা বলছেন, নিয়ম তো নিয়ম, 100 গ্রাম বেশি হলে বাতিল হয়ে যায়, কিন্তু কিভাবে 100 গ্রাম বাড়লো, কিভাবে সেটা তাদের পার্সোনাল যারা স্টাফ ছিল, কোচ থেকে শুরু করে, নিউট্রিশন থেকে শুরু করে টেকনিক্যাল স্টাফরা, তাদের নজর এড়িয়ে গেল, সেটা এখন অবশ্যই তদন্তের বিষয়, যেমনটা সুজিতবাবু বলছিলেন, আমাদের ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব। আগামীকাল পঞ্চায়েত নির্বাচন সকাল 8টা থেকে অবশ্যই নিউজ ভ্যানগার্ডে সরাসরি আপনারা পঞ্চায়েত নির্বাচনের সব খবর, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের সব খবর আপনারা দেখতে পারবেন নিউজ ভ্যানগার্ডে। কারণ যে কটি আসনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসনে নির্বাচন হচ্ছে, সেখানে আপনারা জানেন 71% গ্রাম পঞ্চায়েতে কিন্তু বিজেপি প্রার্থীরা ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, 55% পঞ্চায়েত সমিতিতে এবং 17% জেলা পরিষদ আসনে বিজেপি, শাসক দলের বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। কিন্তু যেসব আসনে ভোট হবে সেখানে আগামীকাল একদম সকাল থেকেই থাকবে আমাদের প্রতিনিধিরা, গ্রাউন্ড জিরো রিপোর্ট থেকে আপনাদের সব রিপোর্ট তুলে ধরবে। তাই আগামীকাল সকাল 8টা থেকে আপনারা চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।